Mamun's Care, UG Method, Book 2, Identify software and translate the sentences. সম্মানিত পাঠক, এই পেজ থেকে শুরু করে সামনে কয়েকটি পেজ জুড়ে বাম পাশের কলামে বাংলা সেন্টেন্স দেয়া আছে আর ডান পাশের কলামে সফটওয়্যার দেয়া আছে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা এই সফটওয়্যারের আলোকে ট্রান্সলেশন করব। তবে ট্রান্সলেশন শুরু করার পূর্বে আমরা সফটওয়্যার সম্বন্ধে একটু ধারণাটা ক্লিয়ার করে নেই। আমরা আমাদের বুক 1 বই অর্থাৎ এই বইটি ইউনিভার্সাল গ্রামার অফ ইংলিশ বুক 1, এই বইটিতে আমরা এই 13 নম্বর ক্লাস থেকে আমরা এই 7 টেন্সেস সফটওয়্যার পেয়েছিলাম। 7 টেন্সেস সফটওয়্যারে দেখুন নন অ্যাকশনের জন্য কিছু সেন্টেন্স দেয়া আছে। আই এম আ রাইটার, আই এম নট আ রাইটার, এম আই আ রাইটার, এম আই নট আ রাইটার, এগুলো আমরা অনেকবার পড়েছি। এবং অ্যাক্টিভ অ্যাকশনের জন্য আই রাইট আ স্টোরি, আই ডোন্ট রাইট আ স্টোরি, ডু আই রাইট আ স্টোরি, ডোন্ট আই রাইট আ স্টোরি। এভাবে আমাদের অ্যাক্টিভ অ্যাকশনের জন্য এগুলো হলো সফটওয়্যার বা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার। এবং প্যাসিভ অ্যাকশনের জন্য আ স্টোরি ইজ রিটেন, আ স্টোরি ইজন্ট রিটেন, ইজ আ স্টোরি রিটেন, ইজন্ট আ স্টোরি রিটেন। এইগুলো হলো আমাদের সেন্টেন্স স্ট্রাকচার বা আমরা যেটাকে সফটওয়্যার বলি, 7 টেন্সেস সফটওয়্যার। তো এগুলো হলো বেসিক সফটওয়্যার। কখনো কখনো সেন্টেন্সের প্রয়োজনে এই বেসিক সফটওয়্যারের সাথে ডাব্লিউএস কোয়েশ্চেন যুক্ত করা লাগে। তো সেগুলো আমরা এই ডাব্লিউএস কোয়েশ্চেনের পেজে পেয়েছি। দেখুন এখানে মূল সফটওয়্যার হলো এই কলামে, আর বাম পাশে আছে ডাব্লিউএইচ ওয়ার্ড। অর্থাৎ মূল সফটওয়্যারের সাথে কখনো ডাব্লিউএস কোয়েশ্চেন করার প্রয়োজনে এই ওয়াই, ওয়েন, হাউ, এই ফর হুম ইত্যাদি এগুলো যুক্ত করার প্রয়োজন হতে পারে। এটি হলো নন অ্যাকশনের জন্য। একইভাবে এই প্রেজেন্ট সিম্পল অ্যাক্টিভ অ্যাকশনের জন্য যে টেবিল দেওয়া আছে এটা হলো বেসিক সফটওয়্যার, আর বেসিক সফটওয়্যারের সাথে কখনো কখনো ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। তো এভাবে আমাদের 7টি টেন্সের জন্য নন অ্যাকশন, অ্যাক্টিভ অ্যাকশন এবং প্যাসিভ অ্যাকশন 3টি করে 21টি টেবিল দেওয়া আছে। আর পাশাপাশি আমরা মডালে অর্থাৎ ক্যান, কুড, উড, শুড, মাস্ট, মে, মাইট এই মডালগুলোর জন্য টেবিল পেয়েছিলাম। তো এই মডাল হোক বা টেন্স হোক, এই বেসিক সেন্টেন্স তথা সফটওয়্যারের আলোকে আমরা এই সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করব। তো এবার আমরা আমাদের বুক 2তে ফেরত যাই। তো চলে আসলাম সেন্টেন্সে। এবার দেখুন এই সেন্টেন্সগুলোতে আমাদের প্রথম যেই সেন্টেন্সটি আছে সেটি হলো কেমন আছেন। কেমন আছেন সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করার জন্য আমাদের আসলে সফটওয়্যারের প্রয়োজন হয় না, আমরা এমনিতেই পারি। মানে এটার ইংলিশ হচ্ছে হাউ আর ইউ। এখন হাউ আর ইউ আমরা তো মুখস্থ হিসেবে জানি, কিভাবে আমরা এটাকে ট্রান্সলেশন করছি। কেমন আছেন অর্থাৎ আমরা এখানে যে কাকে বলছি, আপনাকে বলছি। অর্থাৎ কেমন আছেন এর পুরো বাংলাটা হচ্ছে আপনি কেমন আছেন। তো এই বাক্যটি একটি নন অ্যাকশন সেন্টেন্স, কারণ এই বাক্যে কোনো কাজ নেই। তো দেখুন এই নন অ্যাকশনের জন্য আমাদের এই সেন্টেন্সটার জন্য আমাদের সফটওয়্যার দেয়া আছে ডাব্লিউএইচ এম আই। অর্থাৎ এই আই এর ঘরে বসবে সাবজেক্ট, এম এর ঘরে বসবে সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব, আর ডাব্লিউএইচ এর স্থানে বসবে প্রয়োজনীয় ডাব্লিউএইচ ওয়ার্ড। তো কেমন এটা হলো আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড, হবে হাউ। এবার যেহেতু আপনি অর্থাৎ এখানে ইউ বসবে, ইউর সাথে আর হয় অর্থাৎ এম এর স্থলে আর বসবে, তাহলে আমাদের এই সেন্টেন্সটা ট্রান্সলেশন হবে হাউ আর ইউ। ব্র্যাকেটে আরো দুটো শব্দ দেয়া আছে ছিলেন, অর্থাৎ আপনি কেমন ছিলেন, হাউ ওয়ার ইউ। যদি বলে আপনি কেমন থাকবেন তখন হবে হাউ উইল ইউ বি, অর্থাৎ বি ভার্ব উইল বে ব্যবহৃত হবে। এর পরের বাক্য কোথায় যান বা যাও। এখন কে যায় অর্থাৎ তুমি কোথায় যাও অথবা আপনি কোথায় যান। আপনি বা তুমি এখানে উজ্জ আছে, বাংলা বাক্যের ধরন অনুযায়ী এটা উজ্জ আছে। এবার দেখুন আমাদের সফটওয়্যার দিয়ে দেয়া আছে কোথায় যাও হলে ডু আই রাইট। প্রথমে আপনি নিজে চেষ্টা করবেন ট্রান্সলেশন করার জন্য, এরপর সফটওয়্যার ধরে ট্রান্সলেশন করবেন। এখন ডু আই রাইট, এখানে কে যায়, যান বললে আপনি, যাও বললে তুমি, অর্থাৎ এই তুমি অথবা আপনি বসবে এই আই এর ঘরে। তাহলে আর ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে এই ডাব্লিউএইচ এর ঘরে। তাহলে এখানে আছে কোথায়, অর্থাৎ এই ডাব্লিউএইচ এর ঘরে বসবে ওয়ার, আই এর ঘরে বসবে ইউ। এখন আই এর ঘরে ইউ বসলে ডু হবে, কারণ প্রেজেন্ট সিম্পলে ডু অথবা ডাজ হয়, থার্ড পারসন সিঙ্গুলার না হলে ডু হয়ে থাকে। সুতরাং এখানে যেহেতু ইউ থার্ড পারসন সিঙ্গুলার নয়, আমাদের এখন আমরা ডু বসাবো। তাহলে ওয়ার ডু ইউ গো, কোথায় যাও। এখন যাওটাকে যদি আমরা কন্টিনিউয়াসে ব্যবহার করি, আসলে আমাদের বাংলায় কিছু ব্যবহারিকভাবে কিছু প্রবলেম আছে। যেমন আমরা কাউকে রাস্তা দেখা হলে আমরা বলি কোথায় যাও, আসলে ব্যাপারটা কিন্তু কোথায় যাও না, কোথায় যাচ্ছ,
কখনো আমরা কোথায় যাও বললেই আমরা যাচ্ছ বুঝে নিই, অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা এভাবে অভ্যস্ত। যাই হোক, যদি আমরা এটাকে কন্টিনিউয়াসে ব্যবহার করি তখন সফটওয়্যার হবে কন্টিনিউয়াসের জন্য, তাহলে সেটা হবে WH এর ঘরে হবে ওয়ার, এবার আয়ের ঘরে ইউ বসলে এম এর স্থলে আর হয়ে যাবে, ওয়ার আর ইউ গোয়িং, অর্থাৎ রাইটিং এর জায়গায় গোয়িং, ওয়ার আর ইউ গোয়িং। যদি বলি আপনি কোথায় গিয়েছিলেন তখন WH ডিড আই রাইট, অর্থাৎ এখানে ডু এর জায়গায় ডিড ধরতে হবে, তাহলে ওয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। তুমি কোথায় যাবে হলে ওয়ার উইল ইউ গো। এবার যাচ্ছ বা যাচ্ছেন তা তো বললামই, সেটা হলো ওয়ার আর ইউ গোয়িং। যাচ্ছিলেন যদি হয় অর্থাৎ অতীতে, ওয়ার ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছিলে বা আপনি কোথায় যাচ্ছিলেন। যাই হোক, আমরা এবার 3 নম্বর বাক্যে চলে আসি। ভ্রমণ গল্প পড়তে আপনার কেমন লাগে। এই বাক্যের কাজ কেমন লাগা, অর্থাৎ ভালো লাগা মন্দ লাগা। এবার কার কেমন লাগে, আপনার কেমন লাগে, অর্থাৎ আপনি হলেন কর্তা, সুতরাং কাজ এবং কর্তা দুটোই আছে। এটি হলো অ্যাক্টিভ অ্যাকশন। অ্যাক্টিভ অ্যাকশনের সফটওয়্যার অনুযায়ী WH ডু আই রাইট, তাহলে আপনার কেমন লাগে অর্থাৎ আয়ের স্থলে হবে ইউ, তাহলে কেমন ইংলিশ হলো হাউ, তাহলে হাউ ডু ইউ লাইক, হাউ ডু ইউ লাইক, আপনার কেমন লাগে। এবার বাড়তি কথা হলো ভ্রমণ গল্প পড়তে, পড়তে টু রিড, ভ্রমণ গল্প ট্রাভেলিং স্টোরি, টু রিড ট্রাভেলিং স্টোরি, ভ্রমণ গল্প পড়তে আপনার কেমন লাগে। তো প্রিয় পাঠক, এই যে আমি 3 নম্বর সেন্টেন্সটি ট্রান্সলেশন করলাম, ভ্রমণ গল্প পড়তে আপনার কেমন লাগে, হয়তো আপনার কাছে এখানে প্রশ্ন আসতে পারে আমি কিভাবে এই কোন কাজটাকে ধরে আমি ট্রান্সলেশন করব, অর্থাৎ আমার মূল কাজ কোনটা, অর্থাৎ বাক্যের মূল ভার্ব কোনটি, কেমন লাগে আর পড়তে দুটো ভার্ব এখানে আছে, এখন কোনটি মূল ভার্ব। এখন মূল ভার্ব চেনার জন্য সবচাইতে ভালো কৌশল হলো আপনি কর্তার সাথে ভার্বটাকে বসিয়ে দেবেন। যেমন আপনার কেমন লাগে, এই আপনার সাথে কেমন লাগে মিলিয়ে দিলাম, আবার আপনার পড়তে। এখন কোনটা আমাদের কাছে ম্যাচ করে, সেন্টেন্সে ম্যাচ করে কোনটা, অর্থাৎ কর্তার সাথে কোনটাকে মানায়। আপনার পড়তে বা আপনার ভ্রমণ গল্প পড়তে, এটা কি ম্যাচ করে, এটা কি মিলে, কথাটা কি পরিপূর্ণ হয়, হয় না। যেহেতু হয় না, সুতরাং এই পড়তে শব্দটা মূল ভার্ব না। আর আপনার কেমন লাগে, এখন এটা মিলে যাচ্ছে, অর্থাৎ সেন্টেন্সটা সুন্দর হচ্ছে, এটার একটা অর্থ সৃষ্টি করছে, আপনার কেমন লাগে, সুতরাং এটা হলো মেইন ভার্ব। তাহলে যে কোনো বাক্যের মূল ভার্ব চেনার জন্য কর্তার সাথে ভার্বটাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে যদি অর্থটা মিলে যায় সেটা হলো মেইন ভার্ব, আর অর্থ না মিললে সেটা মেইন ভার্ব নয়। এই কথাটা আমাদের বুক 1-এও গিয়েছে এবং এই কথাগুলোকে খুব সুন্দর করে সার্থকভাবে বুঝিয়ে দেয়া আছে রাইটিং বইতে। তো রাইটিং বইয়ের প্র্যাকটিসগুলো করলে এই সফটওয়্যারের আলোকে সেন্টেন্স ট্রান্সলেশন করা খুব সহজ হবে এবং বড় বড় সেন্টেন্সকে খুব সুন্দর মতো টার্গেট অনুযায়ী শব্দগুলোকে বসানো যাবে, অর্থাৎ সেট আপ করা যাবে, যে একটি সার্থক বা একটি কারেক্ট বাক্য তৈরি করা যাবে। যাই হোক, এবার আমরা 4 নম্বর সেন্টেন্সে চলে আসি। কোন ধরনের টিভি অনুষ্ঠান আপনি নিয়মিত দেখেন। আমাদের প্রথম কাজ হলো যে কোনো বাক্যের কাজ খোঁজা। বাক্যের কাজ কি, দেখা। এই দেখেন, কে দেখে, আপনি দেখেন। এই আপনি হলো কর্তা, অর্থাৎ কাজ আছে, কর্তাও আছে, এটি অ্যাক্টিভ অ্যাকশন। এবার আমরা এই যে সফটওয়্যার, আয়ের স্থলে বসাবো আপনি, আর রাইটের স্থলে বসাবো কাজ। এবার কোন ধরনের টিভি অনুষ্ঠান, এখন কি দেখি, টিভি অনুষ্ঠান দেখি। টিভি অনুষ্ঠান হলো বাক্যের অবজেক্ট, যদিও বাক্যের অবজেক্ট এই ভার্বের পরে যাওয়ার কথা, অর্থাৎ রাইটের পরে বাক্যের, যেমন আই রাইট আ স্টোরি, এখন স্টোরি থাকে রাইটের পরে, কিন্তু এখানে বিষয় হলো কোন ধরনের টিভি অনুষ্ঠান। এই শব্দগুলো একত্র হয়ে গেছে। এই ব্যাপারগুলোকে খুবই সুন্দর করে বুঝিয়ে দেয়া আছে রাইটিং বইতে। রাইটিং বইয়ের পার্ট 1 কমপ্লিট করলে ইনশাল্লাহ এগুলো সম্বন্ধে স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো যাই হোক, এবার আপনি দেখেন। এবার আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন হচ্ছে কোন ধরনের, সাথে আছে টিভি অনুষ্ঠান। আমরা এবার কোন ধরনের টিভি অনুষ্ঠান, ইংলিশ হচ্ছে হোয়াট টাইপ অফ টেলিভিশন প্রোগ্রাম। হোয়াট টাইপ অফ টেলিভিশন প্রোগ্রাম আপনি নিয়মিত দেখেন। এবার এই ডাব্লিউএস এর ঘরে বসালাম হোয়াট টাইপ অফ টেলিভিশন প্রোগ্রাম ডু ইউ ওয়াচ, ডু ইউ ওয়াচ সামনে বসিয়ে দেব নিয়মিত, রেগুলারলি। তো প্রিয় পাঠক, এভাবে সেন্টেন্সগুলো আপনি নিজের চেষ্টা করে ট্রান্সলেশন করার চেষ্টা করুন এবং
সর্বশেষ মিলিয়ে নেবেন, অর্থাৎ এই বইয়ের ট্রান্সলেশনগুলো, এই বাংলা সেন্টেন্সগুলো শেষ হলেই দেখবেন এই সবগুলো সেন্টেন্সের ট্রান্সলেশন দিয়ে দেয়া আছে। আপনি প্রথমে নিজে চেষ্টা করবেন, এরপরে মিলাবেন। এরপরের সেন্টেন্সটি দেখুন, আপনার জীবনের লক্ষ্য কি? আপনার জীবনের লক্ষ্য কি? এই বাক্যটি একটি নন অ্যাকশন সেন্টেন্স, কারণ এই বাক্যে কোনো কাজ নেই, সুতরাং আমাদের সফটওয়্যার দেয়া আছে WHMI। এখন বাক্যের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আপনার জীবনের লক্ষ্য। আপনার জীবনের লক্ষ্য কি? অর্থাৎ আমরা যদি এখানে একটা কমপ্লিমেন্ট নেই তাহলে এরকম হবে যে আমার জীবনের লক্ষ্য একজন ভালো মানুষ হওয়া। এখন ভালো মানুষ হওয়া হবে কমপ্লিমেন্ট, আর আমার জীবনের লক্ষ্য এটি হলো সাবজেক্ট। যেমন ফুটবল খেলা একটি ভালো ব্যায়াম। এখন ফুটবল খেলা বাক্যের সাবজেক্ট, আর এটার কমপ্লিমেন্ট হলো একটি ভালো ব্যায়াম। দেখুন, যেটা ফুটবল খেলা সেটাই ভালো ব্যায়াম। যদি এভাবে না বোঝেন আরো সহজ করে দিচ্ছি, যেমন আমি একজন লেখক। আমি কে? লেখক, অর্থাৎ যে লেখক সেই আমি। এভাবে যদি কোনো বাক্যের সম্পর্ক মিলে যায় সেটাকে একটা আরেকটার কমপ্লিমেন্ট বলে। তাহলে আমি একজন লেখক, আমি হলাম বাক্যের সাবজেক্ট, আর লেখক হলো বাক্যের কমপ্লিমেন্ট। একইভাবে ফুটবল খেলা একটি ভালো ব্যায়াম, ফুটবল খেলা হলো বাক্যের সাবজেক্ট, আর একটি ভালো ব্যায়াম হলো বাক্যের কমপ্লিমেন্ট, অর্থাৎ যেটা ফুটবল খেলা সেটাই ভালো ব্যায়াম। একইভাবে যদি বলি আমার জীবনের লক্ষ্য একজন ভালো মানুষ হওয়া, এখন যেটা আমার জীবনের লক্ষ্য সেটাই ভালো মানুষ হওয়া, অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্ট আর কমপ্লিমেন্টের সম্পর্ক। তাহলে আপনার জীবনের লক্ষ্যকে, এই সাবজেক্ট হলো আপনার জীবনের লক্ষ্য, আর কি অর্থাৎ কমপ্লিমেন্ট এখানে নেই, কারণ প্রশ্নে তো একই সাথে বলতে পারেন আপনার জীবনের লক্ষ্য কি, আমি একজন ডাক্তার হওয়া, একজন ভালো মানুষ হওয়া, একজন রাজনীতিবিদ হওয়া। তো যাই হোক, এখানে কমপ্লিমেন্ট নেই, সফটওয়্যার হচ্ছে আমাদের WHMI। তাহলে কি হলো হোয়াট, এম এর স্থলে ইজ, আয়ের স্থলে আপনার জীবনের লক্ষ্য। তাহলে হোয়াট ইজ আপনার জীবনের লক্ষ্য, অর্থাৎ ইউর এইম ইন লাইফ। হোয়াট ইজ আয়ের স্থলে ইউর এইম ইন লাইফ। এবার 6 নম্বর বাক্য, এ ব্যাপারে আপনাকে কে বেশি উৎসাহিত করে? যদি আপনি জাস্ট আমরা রিলেটেড প্রশ্ন একটার সাথে আরেকটা, যেমন যদি আপনি বলেন আমার জীবনের লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া, একজন আদর্শ ডাক্তার হওয়া, এখন এই ডাক্তার হওয়া বিষয়ে আপনাকে কে উৎসাহিত করেন, এ বিষয়ে একটি প্রশ্ন এখানে। এ ব্যাপারে আপনাকে কে বেশি উৎসাহিত করে? আমাদের প্রথম কাজ হলো বাক্যের কাজ খোঁজা। তো দেখি এই বাক্যে কাজ পাওয়া যায় কিনা। উৎসাহিত করা, অর্থাৎ উৎসাহিত করে কাজ পেয়ে গেলাম, উৎসাহিত করা কাজ। এবার কে উৎসাহিত করে? কর্তাকে, আপনাকে উৎসাহিত করে। আপনি কি কর্তা? না, আপনি কিন্তু আপনাকে উৎসাহিত করেন না, সুতরাং আপনাকে, আপনি কর্তা নন। তাহলে কর্তা কোথায়? এবার ভালো করে খুঁজুন, দেখুন উৎসাহিত করাটা কে, বাক্যে বলা আছে কে উৎসাহিত করে, অর্থাৎ এবার এই কে শব্দটাই কর্তা। কারণ যদি বলতো এ ব্যাপারে কি আপনার বাবা আপনাকে উৎসাহিত করে, আপনার ভাই আপনাকে উৎসাহিত করে, এরকম কোনো কিছু বলা হলে সেই ভাই বা বাবা কর্তা হতো, কিন্তু এখন তো ভাই বাবা বা আপনার মা বোন আত্মীয় স্বজন অন্য কারো কথা বলা নেই, বলা হচ্ছে কে উৎসাহিত করে, অর্থাৎ এই কেটাই এখন কর্তা। এখন কেই কর্তা, আবার কেই WH ওয়ার্ড। দেখুন আমাদের সফটওয়্যারটা কিভাবে দেয়া আছে, হু রাইটস, অর্থাৎ এখানে আই নেই, এখানে আই আছে, প্রত্যেকটাতে আই আছে, কিন্তু এখানে আই নেই, কারণ এখানে এই হুটাই কর্তার কাজ করবে। তাহলে হু ইন্সপায়ার্স, কারণ কর্তা একজন হলে রাইটস হয়, হু রাইটস, কে লিখে হু ইন্সপায়ার্স, কে উৎসাহিত করে, ইউ আপনাকে। তাহলে হু ইন্সপায়ার্স ইউ এ ব্যাপারে, অ্যাবাউট দিস ম্যাটার। সুতরাং এখানে সফটওয়্যার আছে হু রাইটস, অর্থাৎ কে লিখে। এখন আমরা এভাবেই, এই হু হলো কর্তা, রাইট হলো কাজ, একইভাবে আমাদের কে কর্তা আর উৎসাহিত করা কাজ। তাহলে হু ইন্সপায়ার্স, কে উৎসাহিত করে, কাকে উৎসাহিত করে? আপনাকে, অর্থাৎ এই ইউ বসবে এরপরে। হু ইন্সপায়ার্স ইউ, হু ইন্সপায়ার্স ইউ এ ব্যাপারে, এই যে এ ব্যাপারে, অ্যাবাউট দিস ম্যাটার। এখন আরো বাকি থাকলো বেশি উৎসাহিত করে। তাহলে আমরা সেন্টেন্সটাকে এভাবে সাজাবো, হু ইন্সপায়ার্স ইউ মোর অ্যাবাউট দিস ম্যাটার। 7 নম্বর সেন্টেন্স, শিক্ষকতা পেশাকে আপনি কিভাবে দেখেন? এই দেখেন বলতে মূল্যায়ন করেন। তাহলে কে দেখে? আপনি দেখেন, অর্থাৎ কাজ এবং কর্তা দুটোই আছে। এবার WH ওয়ার্ড হলো কিভাবে, তাহলে এখানে হাউ ডু আপনি, তাহলে হাউ ডু ইউ ইভ্যালুয়েট, দেখা অর্থাৎ মূল্যায়ন করা ইংলিশ হচ্ছে ইভ্যালুয়েট।
তাহলে হাউ ডু ইউ ইভালুয়েট টিচিং প্রফেশন অথবা হাউ ডু ইউ কনসিডার টিচিং অ্যাজ আ প্রফেশন, এভাবে হতে পারে। হাউ ডু ইউ কনসিডার টিচিং অ্যাজ আ প্রফেশন অথবা হাউ ডু ইউ কনসিডার টিচিং প্রফেশন। এরপর 8 নম্বর বাক্য, মানুষের চিন্তা চেতনায় রাজনীতিবিদ ও শিক্ষকদের মধ্যে কারা বেশি প্রভাব ফেলেন। বাক্যে আমরা কাজ খুঁজব। প্রথমে কাজ হচ্ছে চিন্তা চেতনা রাজনীতিবিদের কারা বেশি প্রভাব ফেলে, তাহলে প্রভাব ফেলা হলো কাজ। এবার কারা প্রভাব ফেলে, দেখুন বাক্যে বলা আছে কি রাজনীতিবিদরা প্রভাব ফেলে এরকম কথা বলা আছে না, সুতরাং এই রাজনীতিবিদ কর্তা নয়। অথবা শিক্ষকরা প্রভাব ফেলে, এটা কি বলা আছে না, এটাও বলা নেই, বলা হচ্ছে কারা বেশি প্রভাব ফেলে। তাহলে কারা প্রভাব ফেলে, এই কারা হলো বাক্যের কর্তা। তাহলে হু রাইট অথবা রাইটস, হু একজন হলে রাইটস আর হু অনেকজন হলে রাইট। এখন যেহেতু আমাদের বাক্যে আছে কারা বেশি প্রভাব ফেলে, তাহলে হু প্রভাব ফেলে। এখন প্রভাব ফেলার ইংলিশ হচ্ছে ডমিনেট বা ইনফ্লুয়েন্স। তাহলে হু ইনফ্লুয়েন্স, কারা প্রভাব ফেলে বেশি, মোর, হু ইনফ্লুয়েন্স মোর মানুষের চিন্তা চেতনায়, অন পিপলস থট, হু ইনফ্লুয়েন্স মোর অন পিপলস থট। বাকি থাকলো রাজনীতিবিদ ও শিক্ষকদের মধ্যে। এখন এটাকে কোথায় দেব, একেবারে শুরুতে দেব না একেবারে শেষে দেব? আসলে এখানে শুরুতেই দিতে হবে, কারণ রাজনীতিবিদ এবং শিক্ষক এই শব্দগুলোর প্রনাউন হিসেবে এসছে কারা। এখন অর্থাৎ রাজনীতিবিদ, এই রাজনীতিবিদগণকেও কারা বোঝানো হয়েছে, অর্থাৎ কারা দ্বারা রাজনীতিবিদগণকেও বোঝানো হয়েছে, আবার কারা দ্বারা শিক্ষকদেরকেও বোঝানো হয়েছে, অর্থাৎ এই শিক্ষক এবং রাজনীতিবিদদের প্রনাউন হলো কারা। সুতরাং এখানে আমাদেরকে এই নাউন আগে আনতে হবে, অর্থাৎ এই রাজনীতিবিদ এবং শিক্ষক আগে ব্যবহার করতে হবে এবং প্রনাউন এই কারা এই শব্দটিকে পরে ব্যবহার করতে হবে। সুতরাং এই রাজনীতিবিদ ও শিক্ষক আমাদের সেন্টেন্সের শুরুতে বসাতে হবে। এবার এখানে আমাদের বসাতে হবে between teachers and politicians who influence people's thoughts more. নাম্বার 9, সকালের নাস্তায় আপনি কয়টি রুটি খান। আমাদের প্রথম কাজ কাজ খোঁজা, আমরা পেয়ে গেলাম খাওয়া হলো কাজ। এবার কে খায়, আপনি, কর্তাও পেয়ে গেলাম, অ্যাক্টিভ অ্যাকশন। তাহলে এবার ডাব্লিউএইচ ওয়ার্ড কি আছে, হ্যাঁ কয়টি রুটি, এই কয়টির সাথে রুটি একসাথে হবে, তাহলে এই ডাব্লিউএইচ এর ঘরে বসবে হাউ মেনি ব্রেডস ডু ইউ ইট। এখন ইট না দিয়ে আমরা টেক দিতে পারি, হাউ মেনি ব্রেডস ডু ইউ টেক অ্যাট ইউর ব্রেকফাস্ট, অর্থাৎ সকালের নাস্তায় অ্যাট ব্রেকফাস্ট অথবা অ্যাট ইউর ব্রেকফাস্ট। 10 নম্বর বাক্য, খাবার খেয়েছেন। এখন দেখুন খাবার খেয়েছেন বলতে এখানে আমরা একজনকে বলছি, একজন কর্তা আছে এখানে, অর্থাৎ আপনি কি খাবার খেয়েছেন। সুতরাং এখানে কর্তা হবে আপনি আর খাওয়া হলো কাজ, অ্যাক্টিভ অ্যাকশন। হ্যাভ আই রিটেন, আমি কি লিখেছি। এবার হ্যাভ ইউ টেকেন ইউর মিল, আপনি কি খাবার খেয়েছেন। 11 নম্বর সেন্টেন্স, আপনি কখন লাঞ্চ করেন। লাঞ্চ করা কাজ, এবার কে করেন, আপনি, কাজ আছে কর্তাও আছে, অ্যাক্টিভ অ্যাকশন। ডাব্লিউএইচ ওয়ার্ড হলো কখন, তাহলে when do you take lunch, আপনি কখন লাঞ্চ করেন। গরম ও ঠান্ডা কফির মধ্যে আপনি কোনটি বেশি পছন্দ করেন। পছন্দ করা কাজ, কে করেন, আপনি পছন্দ করেন, আপনি কর্তা, পছন্দ করা কাজ, সুতরাং কাজ আছে কর্তাও আছে, অ্যাক্টিভ অ্যাকশন। আর ডাব্লিউএইচ ওয়ার্ড কি আছে, কোনটি হলো ডাব্লিউএইচ ওয়ার্ড। এবার গরম ও ঠান্ডা কফির মধ্যে এই শব্দটাকেও আগে বসাতে হবে, কারণ এই কোনটি হলো গরম কফির প্রনাউন অথবা ঠান্ডা কফির প্রনাউন। এখন নাউন বসাতে হবে প্রথমে, প্রনাউন বসাতে হবে পরে। তাহলে গরম ও ঠান্ডা কফির মধ্যে ইংলিশ হবে বিটুইন হট কফি অ্যান্ড কোল্ড কফি, হুইচ ওয়ান ডু ইউ লাইক। এখন হুইচ ওয়ান বলতে হবে, হুইচ ডু ইউ লাইক হয় না, হুইচ ওয়ান ডু ইউ লাইক, অর্থাৎ হুইচ ওয়ান বলতে গরম কফি অথবা ঠান্ডা কফি। হুইচ ওয়ান ডু ইউ লাইক, আপনি কোনটি বেশি পছন্দ করেন, তাহলে হুইচ ওয়ান ডু ইউ লাইক মোর, শেষে মোর দিয়ে দিতে হবে। বিটুইন হট কফি অ্যান্ড কোল্ড কফি, হুইচ ওয়ান ডু ইউ লাইক মোর। 13 নম্বর বাক্য, আপনার বাবা কি করেন। করা হলো কাজ, কে করেন, আপনার বাবা, ডাব্লিউএইচ ওয়ার্ড হলো কি, অর্থাৎ এই প্রশ্নের উত্তরে
হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায় না। যেমন আপনার বাবা কি করেন বললে হ্যাঁ অথবা না বলা যায় না, সুতরাং ডাব্লিউএইচ ওয়ার্ড লাগবে। আর যদি বলতেন আপনার বাবা কি কাজ করেন, তখন ওই কি থেকে ডাব্লিউএইচ ওয়ার্ড আসতো না, কারণ যদি বলতাম আপনার বাবা কি চাকুরি করেন, হ্যাঁ অথবা না। আর এখানে হচ্ছে আপনার বাবা কি করেন, সুতরাং এই কি হলো ডাব্লিউএইচ ওয়ার্ড। এখন আপনার বাবা কর্তা আমরা বসে দিই কি, হোয়াট আপনার বাবা, আই এর স্থলে আপনার বাবা, এখানে দুটা হয়ে যাবে ডাজ, কারণ বাবা থার্ড পারসন সিঙ্গুলার। হোয়াট ডাজ ইউর ফাদার ডু। যদি বলতাম আপনার বাবা কি লেখেন, হোয়াট ডাজ ইউর ফাদার রাইট। এখন আপনার বাবা কি করেন, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, অর্থাৎ এই করা কাজ। যদি বলতাম কি লেখেন, এই লেখা যেমন এখানে বসতো, ঠিক এখানে করাটাই এই রাইটের জায়গায় বসতেছে। হোয়াট ডাজ ইউর ফাদার ডু। 14 নম্বর বাক্য, কে আপনার পড়ালেখার খরচ বহন করে, আপনার বাবা, ভাই নাকি স্বামী। এবার বহন করা কাজ, বহন করা কাজ কে বহন করে, কে, এই কেই কর্তা। দেখুন আপনি কিন্তু বহন করেন না, আপনার পড়ালেখার খরচ আপনি কিন্তু কর্তা নয়, কর্তা হলো কে, অর্থাৎ কে বহন করে, মিলে যাচ্ছে। তাহলে হু বহন করা, ইংলিশ হচ্ছে বেয়ার। এখন একজন হলে থার্ড পারসন সিঙ্গুলার বেয়ার্স, তাহলে এখানে হবে হু বেয়ার্স। হু বেয়ার্স কি বহন করে, আপনার পড়ালেখার খরচ, ইউর এডুকেশনাল এক্সপেন্ডিচার। নাম্বার 15, আপনার ভাই বোনদের মধ্যে কে বড়। আমাদের প্রথম কাজ হলো কাজ খোঁজা। আপনার ভাই বোনদের মধ্যে কে বড়, এখানে কি কোনো কাজ আছে, না কোনো কাজ নেই, বড় ছোট এগুলো কাজ নয়, সুতরাং এটি নন অ্যাকশন সেন্টেন্স। কাজ না থাকলেই নন অ্যাকশন সেন্টেন্স। নন অ্যাকশন সেন্টেন্সের সফটওয়্যার হচ্ছে আই এম আ রাইটার, আই এম নট আ রাইটার, অথবা হি ইজ আ স্টুডেন্ট, ইজ এভাবে। তো এই যে হু ইজ আ স্টুডেন্ট, এখানে বসে দিই কে বড়, হু ইজ বড়। বড় ইংলিশ হচ্ছে এল্ডার বা এল্ডিস্ট, সবচাইতে বড় বোঝালে এল্ডিস্ট। তাহলে হু ইজ দি এল্ডিস্ট আপনার ভাই বোনদের মধ্যে, among your siblings, who is the eldest one among your siblings। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে 15টি সেন্টেন্স ট্রান্সলেশন করে দিলাম মৌখিকভাবে। এখন আপনার কাজ হলো এই সবগুলো সেন্টেন্সকে আপনার ট্রান্সলেশন করতে হবে। সবচাইতে ভালো হয় যদি আপনি লিখে লিখে প্র্যাকটিস করেন, বেশি উপকৃত হবেন, কারণ লিখলে শুধু যে রাইটিং ঠিক হবে তাই নয়, আপনার গ্রামারের বেসটাও মজবুত হবে। আপনি এক পৃষ্ঠা লেখার পরে দেখবেন পরের সেন্টেন্সগুলো আপনি আরও সহজে করতে পারছেন। তো যেটা করতে হবে, প্রথম কাজ হলো যে কোনো সেন্টেন্স পড়ার সাথে সাথে ট্রান্সলেশনের জন্য প্রথম পদক্ষেপ যেটা নিতে হবে, তাহলে আপনাকে কাজটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ যে কোনো বাক্যের প্রথম টার্গেট হবে আপনি বাক্যের মূল ভার্বটা খুঁজে নিতে হবে। যদি বাক্যে কাজ থাকে তাহলে এটি অ্যাক্টিভ অ্যাকশন হতে পারে, প্যাসিভ হতে পারে। কিভাবে, যদি কাজের সাথে কর্তা পাওয়া যায়, অর্থাৎ কে কাজটি করে, বাক্যে যদি সেটা উল্লেখ থাকে, তার কথা থাকে, তাকে দেখা যায়, পাওয়া যায়, তাহলে সেটি হবে অ্যাক্টিভ অ্যাকশন, অর্থাৎ কাজ কর্তা দুটো থাকলে অ্যাক্টিভ অ্যাকশন। আর যদি কাজের সাথে কর্তাটা না পাওয়া যায়, সেটি হবে প্যাসিভ অ্যাকশন। আর যদি কাজই না পাওয়া যায়, তাহলে সেটি হবে নন অ্যাকশন। আমরা নন অ্যাকশন এবং অ্যাক্টিভ অ্যাকশন, প্যাসিভ অ্যাকশন এই সফটওয়্যারগুলো পেয়েছিলাম টেন্সে এবং মডালে। সেই টেন্স এবং মডালের সফটওয়্যার ধরে ধরে ট্রান্সলেশন করবেন। এটি প্রথমত একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটি আসলেই কঠিন নয়। আপনি যখন দু একটা ট্রান্সলেশন করে ফেলবেন, অর্থাৎ 1 থেকে 2 পৃষ্ঠা ট্রান্সলেশন করে ফেলবেন, তখনই দেখবেন এগুলো সহজ হয়ে যাচ্ছে। সবচাইতে ভালো হয় যদি আপনি লিখে লিখে প্র্যাকটিস করেন, কারণ লেখা আপনার শুধু লেখাটাই ডেভেলপ করবে না, এটি আপনার গ্রামারের বেসটাকেও মজবুত করবে। কারণ লেখার সময় আপনার মনোযোগটা বেশি আসে, কোথায় সাবজেক্ট দিচ্ছেন, কোথায় ভার্ব দিচ্ছেন, কোথায় পার্টিসিপল হচ্ছে, কোথায় আইএনজি হচ্ছে, ডাব্লিউএস ওয়ার্ডটা কীভাবে পড়ছে, এই বিষয়গুলো আপনার আয়ত্তে বেশি আসবে যদি আপনি লিখে লিখে প্র্যাকটিস করেন। তবে প্র্যাকটিস করার সাথে সাথে আপনি লিখবেন অথবা বলবেন, মুখে করেন আর লিখে করেন, যেভাবেই করেন আপনি অবশ্যই ট্রান্সলেশনগুলো মেলাবেন। অর্থাৎ আপনি যে সেন্টেন্সটা করলেন সেটা দেখবেন যে আপনি ট্রান্সলেশনটা ঠিক আছে কিনা, ঠিক মতো হয়েছে কিনা। এরপরে এই 170টা সেন্টেন্স শেষ করে আপনি পরবর্তী লেসনগুলো অডিও আকারে দেওয়া আছে সেগুলো প্র্যাকটিস করুন। মনে রাখবেন, বুক টু প্র্যাকটিস না করে আপনি ইংলিশ শিখতে পারবেন না। গ্রামার প্র্যাকটিস করে, গ্রামার শিখে শুধু গ্রামাটিক্যাল রুলসগুলো জানা যাবে, কিন্তু আপনি যদি বুক টু ভালো করে প্র্যাকটিস না করেন আপনি কিছুই করতে পারবেন না, অর্থাৎ আপনি ইংলিশ স্পিকিং করতে পারবেন না। কারণ বুক টুতে প্রচুর পরিমাণে ওয়ার্ডস আছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস আছে রিয়েল লাইফের। এই প্র্যাকটিসগুলো করলে আপনার এই প্রাসঙ্গিক অর্থাৎ প্রয়োজনীয় ভোকাবুলারি আপনি আয়ত্তে নিতে পারবেন, গ্রামাটিক্যালস রুলসগুলো আয়ত্তে নিতে পারবেন। সিচুয়েশনাল কনভারসেশন আমরা যেই শুধু গ্রামারের বেসিক সেন্টেন্সটা স্ট্রাকচার শিখেছি, এর আশেপাশে যেমন অন্যান্য শব্দ যুক্ত করতে হয় কিভাবে, সেগুলো সম্বন্ধে আইডিয়া পাবেন এই বুক টু প্র্যাকটিস করলেই। সুতরাং বুক টু অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ।